দেখুন, আজকের আলোচনার বিষয় প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, অর্থাৎ প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিস্তারিত প্রত্যেকটা রচনা সম্পর্কে ধারাবাহিকভাবে যেমনভাবে ভিডিও বানানো হয়, ঠিক একইভাবে এখানে থাকছে এবং শুধুমাত্র তথ্য, অর্থাৎ যে জায়গাগুলো পরীক্ষা আসার সম্ভাবনা ঠিক সেই জায়গাগুলো। তো যাই হোক, আজকের আলোচনা শুরু করছি জাস্ট বঙ্কিমচন্দ্র সম্পর্কে দুই একটা বলতে জন্মসাল আর মৃত্যুসালটা রেখেছি, আর বাকি প্রবন্ধ সাহিত্যে ফুল ফোকাস করছি। দেখুন, জন্মসাল 26শে জুন 1838 আর মৃত্যুসাল 8 এপ্রিল 1894 খ্রিস্টাব্দে। এবার প্রথম প্রবন্ধ অর্থাৎ বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম প্রবন্ধের নাম কি? দেখুন, 1871 খ্রিস্টাব্দে দ্য ক্যালকাটা রিভিউ পত্রিকায় বেঙ্গলি লিটারেচার, এই বেঙ্গলি লিটারেচার প্রবন্ধর মধ্য দিয়ে তিনি কিন্তু প্রথম প্রাবন্ধিক হিসাবে আবির্ভাব ঘটছে তার, এবং তিনি রামচন্দ্র ছদ্মনামে কয়েকটি প্রবন্ধ লিখেছেন। এবার কিছু ছদ্মনাম এক্ষেত্রে আলোচনা করবো। একটু দেখুন, ছদ্মনাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধ রচনার ক্ষেত্রে কয়েকটি ছদ্মনাম ব্যবহার করেছেন। এবং কী কী ছদ্মনাম দেখুন, যে রামচন্দ্র এই ছদ্মনামে দ্য স্টেটম্যান পত্রিকায় ইংরেজি প্রবন্ধ লিখতেন। কী কী প্রবন্ধ লিখেছেন একটু দেখে নিই। দ্য ইন্টেলেকচুয়াল সুপারিয়রিটি অফ ইউরোপ, এই প্রবন্ধটি তিনি লিখছেন রামচন্দ্র ছদ্মনামে। দ্য মডার্ন এস্টিপল ছদ্মনামটি এই প্রবন্ধটি লিখছেন রামচন্দ্র ছদ্মনামে। আর দর্পনারায়ণ পুতিতুণ্ড এই ছদ্মনামে বঙ্কিমচন্দ্র কী লিখছেন মুচিরাম গুড়ের জীবনচরিত। আর রামচন্দ্র মিত্র এই ছদ্মনামে কিন্তু কৃষ্ণ চরিত্র প্রথম ভাগ লিখছেন। তাহলে এখানে কিন্তু অনেকগুলো, দর্পনারায়ণ পুতিতুণ্ড এই ছদ্মনামে তিনি মুচিরাম গুড়ের জীবনচরিত, আর রামচন্দ্র মিত্র ছদ্মনামে কিন্তু কৃষ্ণচরিত প্রথম ভাগ লিখছেন। আর এইদিকে রামচন্দ্র ছদ্মনামে কিন্তু দুটো প্রবন্ধ লিখছেন। ভালো করে দেখুন, এখান থেকে পরীক্ষা আসতে পারে। এবার বঙ্কিমচন্দ্রের প্রবন্ধকে কয়েকটি শ্রেণীতে আমরা ভাগ করে আলোচনা করব। কখনো কখনো পরীক্ষা দেয়। একটা হচ্ছে জ্ঞান ও বিজ্ঞান বিষয়ক, তার মধ্যে পড়ছে কিন্তু বিজ্ঞান রহস্য। আর সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধের মধ্যে পড়ছে দেখুন উত্তরচরিত, বিদ্যাপতি ও জয়দেব। ধর্ম এবং দর্শন বিষয়ক প্রবন্ধের মধ্যে পড়ছে কৃষ্ণচরিত্র প্রথম ভাগ, আর শ্রীমদ্ ভাগবত গীতা আর ধর্মতত্ত্ব প্রথম ভাগ। এছাড়াও আরও কিছু ভাগ রয়েছে, সেইগুলো দেখুন হাস্যরসাত্মক বিষয়ক, লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, তারপরে মুচিরাম গুড়ের জীবনচরিত। আর রাষ্ট্রীয় চিন্তা বিষয়ক প্রবন্ধ হচ্ছে সাম্য প্রবন্ধ গ্রন্থ। কখনো কখনো দিতে পারে যে হয়তো বললো যে সাম্য কী ধরনের প্রবন্ধ গ্রন্থ, তাহলে আপনাদের হয়তো কাজে আসবে। এবার হচ্ছে তার লোকরহস্য, তার প্রথম প্রবন্ধ গ্রন্থ। এখানে আমরা একটু দেখব, সেইগুলো সম্পর্কে একটু তথ্য দেখে নেব যেগুলো পরীক্ষা আসতে পারে। দেখুন, লোকরহস্য প্রকাশকাল 26শে নভেম্বর 1874, আর পত্রিকা প্রকাশ বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আর প্রথম সংস্করণ আখ্যাপত্রের নাম ছিল কৌতুক ও রহস্য, এবং প্রথম সংস্করণের প্রবন্ধ সংখ্যা ছিল 8টি। মোট প্রবন্ধ হচ্ছে 16টি, আর প্রথম প্রবন্ধের নাম হচ্ছে ব্রাহ্মচার্য বৃহলাঙ্গুল, আর শেষ প্রবন্ধের নাম পাচ্ছি নিউ ইয়ার্স ডে। আর 1888 খ্রিস্টাব্দে এটি দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে, এবং এই দ্বিতীয় সংস্করণ যখন প্রকাশিত হচ্ছে তখন দেখুন বঙ্গদর্শন ও প্রচার পত্রিকা প্রকাশিত আরও 8টি রচনাতে সংযোজিত হচ্ছে, এবং তাহলে টোটাল হচ্ছে 18টি। এবার আমরা এই প্রবন্ধ গ্রন্থের কিছু প্রবন্ধ অর্থাৎ প্রাসঙ্গিক তথ্যগুলোই কিন্তু আমি হাইলাইট করছি। দেখুন, প্রাসঙ্গিক তথ্যের মধ্যে গর্ধব্য, এই প্রবন্ধটি কিন্তু নাটকীয় আঙ্গিকে রচিত, আর এই গ্রন্থে তার সমাজ ও স্বদেশ চেতনার কিন্তু পরিচয় দিয়েছেন তিনি। এবার যেটা তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ কমলাকান্তের দপ্তর, এই কমলাকান্ত দপ্তর থেকে আমরা অনেক কিছু জানবো যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে। দেখুন, এটি কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে 1280 থেকে 1282 বঙ্গাব্দের মধ্যে, আর গ্রন্থাগারে প্রকাশ 1875। আর এই গ্রন্থে কয়েকটি বিখ্যাত প্রবন্ধ অনেক রয়েছে, তার মধ্যে একা কে গাই ওই, তারপরে মনুষ্যফল, তারপরে আমার মন, তারপরে পতঙ্গ, তারপরে চন্দ্রালোক, স্ত্রীলোকের রূপ, এরকম ফুলের বিবাহ, আরও অনেক প্রবন্ধ রয়েছে। তারপরে দেখুন বড়বাজার, আমার দুর্গোৎসব, তারপরে বিড়াল ঢেকি। তবে এখানে জিনিস, 3টে প্রবন্ধ কিন্তু তার নিজ রচনা নেই। দেখুন, চন্দ্রলোক, মশক ও স্ত্রীলোকরূপ, এই 3টে প্রবন্ধের মধ্যে চন্দ্রলোক ও মশক লিখছেন কিন্তু অক্ষয়চন্দ্র সরকার, আর স্ত্রীলোকের রূপ প্রবন্ধটি লিখছে কিন্তু রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। এখান থেকে আপনাদের পরীক্ষায় আসতে পারে যে হয়তো বললো যে মশক কার লেখা প্রবন্ধ গ্রন্থ। এবার আমরা কমলাকান্ত দপ্তরের যে গ্রন্থ তার দ্বিতীয় সংস্করণ সম্পর্কে একটু তথ্য দেখে নেব। দেখুন, এটা কিন্তু 1885 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সংস্করণ হচ্ছে, এবং কী নামে? কমলাকান্ত নাম দিয়ে। এবং এই কমলাকান্ত দ্বিতীয় সংস্করণে কমলাকান্তের দপ্তর ছাড়াও এতে কিন্তু কমলাকান্তের পত্র এবং কমলাকান্তের জবানবন্দি সংযুক্ত, অর্থাৎ তখন থেকে দ্বিতীয় সংস্করণ থেকে এই প্রবন্ধের অংশ হচ্ছে কিন্তু 3টি। কী কী 3টি? তাহলে দেখুন, কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের পত্র আর কমলাকান্তের জবানবন্দি। আর সংযোজন দ্বিতীয় সংস্করণে 2টি নতুন প্রবন্ধ সংযোজন হচ্ছে, একটা হচ্ছে চন্দ্রলোক আর একটা হচ্ছে স্ত্রীলোকরূপ। চন্দ্রলোকের লেখক হচ্ছে অক্ষয়চন্দ্র সরকার, আর স্ত্রীলোকের রূপ হচ্ছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। এবং এই গ্রন্থটি পরবর্তী সংস্করণ হয় জুলাই
1891 এবং বঙ্গদর্শন 1289 সালে প্রকাশিত ঢেকি প্রবন্ধটি এই সংস্করণে যুক্ত হয়। তাহলে টোটালে মোট প্রবন্ধের সংখ্যা দাঁড়াচ্ছে 14টি। কটি? 14টি, এবং তার মধ্যে বঙ্কিমচন্দ্রের 11টি আর বাকি 3টি প্রবন্ধের লেখক হচ্ছে, দেখুন, এক হচ্ছে চন্দ্রলোক অক্ষয়চন্দ্র সরকার, আর মশক অক্ষয়চন্দ্র সরকার, আরেকটি হচ্ছে স্ত্রীলোকের রূপ, এটা হচ্ছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। এই 14টা প্রবন্ধ কিন্তু এই প্রবন্ধের স্থান পেয়েছে গ্রন্থে। এবার দেখুন প্রবন্ধের ধরন কেমন। এটি কিন্তু ব্যক্তিগত প্রবন্ধ সংকলন, আর এই গ্রন্থে প্রভাব রয়েছে, দেখুন, থমাস ডি কুইন্সি রচিত কনফিউশনস অফ অ্যান ইংলিশ অফিয়াম এটার, এই গ্রন্থের কিন্তু প্রভাব রয়েছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতে পারে। আর এই গ্রন্থে কয়েকটি বিখ্যাত চরিত্র আছে যেখান থেকে অন্তত প্রশ্ন আসে। দেখুন, কমলাকান্ত, তারপরে নসিরাম বাবু, তারপরে ভীষ্মদেব ঘোষনবীশ, আর হচ্ছে প্রসন্ন গোয়ালিনী। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে এগুলো কোন রচনার চরিত্র। কিছু প্রাসঙ্গিক তথ্য দেখে এই প্রবন্ধগুলির মধ্য দিয়েই ব্যক্তিগত প্রবন্ধের সূচনা হয়, এবং এই প্রবন্ধগুলোর মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র হাস্যরসের আধারে তীক্ষ্ণভাবে সমাজের সমালোচনা করেছেন। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কমলাকান্তের দপ্তরকে শিল্পোৎকর্ষ ও মনস্তাত্ত্বিক যথার্থতার নিরিখে পাশ্চাত্যের চার্লস ল্যাম্বের এলিয়ার সঙ্গে তুলনা করেছেন। তাহলে ইলিয়ার সঙ্গে কে তুলনা করেছে এগুলো পরীক্ষা আসতে পারে। এই গ্রন্থের বিড়াল, বসন্তের কোকিল, পতঙ্গ, ঢেকি এগুলো হচ্ছে রূপকধর্মী প্রবন্ধ। তাহলে আপনার পরীক্ষা দিতে পারে যে বসন্তের কোকিল বা পতঙ্গ এটি কী জাতীয় প্রবন্ধ গ্রন্থ, তাহলে কিন্তু রূপকধর্মী প্রবন্ধ। এবং বঙ্কিমচন্দ্র এই গ্রন্থকে নিজের শ্রেষ্ঠ রচনা বলেছেন। সমালোচকদের মন্তব্য কে কী বলছে দেখি। কমলাকান্তের দপ্তর শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের আশাভঙ্গের ও জীবন সংকটের গীতিমাল কাব্য, বলছেন কে? অরবিন্দ পোদ্দার। তবে এই অরবিন্দ পোদ্দার একটি বইয়ের লেখা আছে, বঙ্কিম মানস। এবার আরেকটি প্রবন্ধ গ্রন্থ আমরা একটু দেখে নেব, তার বিজ্ঞান রহস্য। এই বিজ্ঞান রহস্যের প্রকাশকাল 1875, গ্রন্থাগারে প্রকাশ। আর রচনার উদ্দেশ্য কি? যে দেখুন, লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন, এটা হচ্ছে এই প্রবন্ধ গ্রন্থের উদ্দেশ্য। মোট প্রবন্ধ 9টি, আর এই রচনাগুলো একটু দেখুন দ্বিভাষিক নাম পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রথমে বাংলা নাম, তারপরে হচ্ছে ইংরেজি নাম, অর্থাৎ প্রতিটি রচনার নাম দ্বিভাষিক। এই প্রবন্ধগুলোর নাম দেখুন, আশ্চর্য সৌরাৎপাত, তারপরে আকাশে কত তারা আছে, তারপরে ধুলা, তারপরে গগন পর্যটন। এছাড়া আছে দেখুন চঞ্চল জগৎ, তারপরে কতকাল মনুষ্য, জৈবনিক, পরিমাণ রহস্য, আর চন্দ্রলোক। এখানে কিন্তু প্রত্যেকটার আলাদা ইংরেজি নাম আছে, আপনারা একটু দেখে নেবেন। যেমন চন্দ্রলোক, দেখুন চন্দ্রলোকের নাম আছে দামন। তাহলে প্রবন্ধের বিষয় 9টি রচনার মধ্যে 6টি কিন্তু জ্যোতির্বিজ্ঞান বিষয়ক রচনা। কয়েকটি প্রবন্ধ তার উৎস পাওয়া যাচ্ছে, দেখুন ডাস্ট অ্যান্ড ডিজিজ অবলম্বনেতে লিখছেন ধুলা, তারপরে চার্লেস লিডস এর কোয়েটি অফ ম্যান অবলম্বনে তিনি কতকাল মনুষ্য লিখছেন, তারপরে হ্যাক্সলির লে সেরমন্স অবলম্বনে জৈবনিক, আর গ্লেসরের মতো অনুযায়ী গগন পর্যটন, এগুলো লিখছেন কিন্তু। এরপর তার আরেকটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, সেটা হচ্ছে মুচিরাম গুড়ের জীবনচরিত, যেখানে দর্পনারায়ণ পুতিতুণ্ড নামে তিনি ছদ্মনামে লিখছেন। দেখুন, এগুলো হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। প্রবন্ধ 1287 সালের আশ্বিন সংখ্যা থেকে লিখছেন। গ্রন্থাগারে প্রকাশ 1884, প্রবন্ধের সংখ্যা 14, ছদ্মনাম তিনি দর্পনারায়ণ পুতিতুণ্ড ছদ্মনামে তিনি কিন্তু লিখছেন। আর উদ্দেশ্য কি? সমাজে যে সব মুচিরাম গুড়ের মতো ব্যক্তি রয়েছে তাদের প্রতি সাধারণের দৃষ্টি আকর্ষণ করা এই গ্রন্থের মূল উদ্দেশ্য। এখানে কিন্তু পুতিরাম পয়সত আসছে, পুতিতুণ্ড হবে, হ্যাঁ, এগুলো মাথায় রাখতে। প্রাসঙ্গিক তথ্য দেখুন, গ্রন্থটি এক কথায় রঙ্গ পরিহাসপূর্ণ জীবনচরিত। আর মুচিরাম গুড়ের জীবনচরিত গ্রন্থটি রেভারেন্ট লালবিহারী দে নামক বিখ্যাত ব্যক্তিকে কেন্দ্র করে রচিত, এবং এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্যঙ্গাত্মক প্রবন্ধ গ্রন্থ। তারপরে দীনবন্ধু মিত্রের সধবার একাদশী প্রহসনে ঘুটিরাম ডেপুটির দ্বারা অনুপ্রাণিত হয়ে বঙ্কিমচন্দ্র মুচিরাম গুড়ের জীবনচরিত রচনা করছেন, এবং এই গ্রন্থটিকে একটি অসম্পূর্ণ উপন্যাসের খসড়াও বলা যায়। এই গ্রন্থটি সম্পর্কে প্রশান্ত বিহারী মুখোপাধ্যায় বলেছেন যে একাধারে ইতিহাস, উপন্যাস ও সমাজতত্ত্ব। আর বঙ্কিমের জীবন দর্শনের প্রতিফলন এই গ্রন্থে দেখা যায়। আমরা পরবর্তী আরেকটি প্রবন্ধ গ্রন্থ অর্থাৎ সাম্য সম্পর্কে একটু দেখে নেব। দেখুন, সাম্য প্রবন্ধ গ্রন্থ, এটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। গ্রন্থাগারে প্রকাশ 1879 সাল। আর প্রভাব দেখুন কার? এই উপন্যাসের 5ম অধ্যায়ের সঙ্গে পাশ্চাত্যের স্টুয়ার্ট মিলের সাবজেকশন অফ ওমেন গ্রন্থের আংশিক মিল রয়েছে, এবং এই গ্রন্থের দ্বারা বঙ্কিমচন্দ্র আংশিক প্রভাবিত হয়েছেন। এবং এই প্রবন্ধে দরিদ্র কৃষক সমাজের প্রতিনিধি পরাণ মণ্ডলের দুঃখ দুর্দশার চিত্র বঙ্কিমচন্দ্র ফুটিয়ে তুলেছেন। বঙ্কিমচন্দ্র রাজনৈতিক চেতনার ফলশ্রুতি হলো সাম্য। তবে এখানে যেটা সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই পরাণ মণ্ডল চরিত্রটি কোন রচনার বা কোন গ্রন্থে কিন্তু পরীক্ষা দিয়ে থাকে। এরপর হচ্ছে বিবিধ প্রবন্ধ, অর্থাৎ দেখুন বিবিধ প্রবন্ধ সম্পর্কে একটু দেখে নেব। এটি কিন্তু খণ্ড, অর্থাৎ 2টি খণ্ডে বিভক্ত বিবিধ প্রবন্ধ। প্রকাশকাল প্রথম ভাগের প্রকাশকাল 1876, আর দ্বিতীয় ভাগের প্রকাশকাল 1892।
প্রবন্ধের সংখ্যা প্রথম খণ্ডে প্রবন্ধ 16টি আর দ্বিতীয় খণ্ডে রয়েছে প্রবন্ধ 22টি এবং ধরুন এটি কিন্তু সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ রয়েছে গ্রন্থ। এবং এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে প্রথম খণ্ডে যে প্রবন্ধগুলো রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট এবং এগুলো থেকেই পরীক্ষা আসতে পারে। তাহলে দেখুন উত্তরচরিত, গীতিকাব্য, প্রকৃত ও অপ্রকৃত, বিদ্যাপতি ও জয়দেব, আর্য জাতির সূক্ষ্ম শিল্প, দ্রৌপদী, অনুকরণ, শকুন্তলা, মিরান্দা ও দেশদমন। এখানে একটা জিনিস জানিয়ে রাখি, হয়তো আপনাদের একটা প্রবন্ধ দিয়ে বললো যে এই যে বিদ্যাপতি ও জয়দেব এটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বা এই প্রবন্ধটি কার লেখা। এরপর হচ্ছে বাঙালির বাহুবল, তারপরে ভালোবাসার অত্যাচার, জ্ঞান, সাংখ্য দর্শন, ভারত কলঙ্ক, ভারতবর্ষের স্বাধীনতা এবং পরাধীনতা, প্রাচীন ভারতবর্ষের রাজনীতি, তারপরে প্রাচীনা এবং নবীনা। এবার দ্বিতীয় খণ্ডের মধ্যে আমরা কিছু অন্তত আমি মনে হয়েছে যে এইগুলো ইম্পর্টেন্ট দ্বিতীয় খণ্ডের কোনগুলো দেখুন। একটা হচ্ছে বাঙালির নব্য লেখক দিগের প্রতিনিবেদন, আরেকটা হচ্ছে দেখুন বঙ্গদর্শনের পত্র সূচনা, আরেকটা হচ্ছে বঙ্গদর্শনের বঙ্গ দেশের কৃষক, আর বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাস, আর বাংলার কলঙ্ক, আরেকটা হচ্ছে মনুষ্যত্ব কী। তা এইগুলো হচ্ছে এই প্রবন্ধ গ্রন্থের বিখ্যাত প্রবন্ধ। এরপর আমরা তার আরেকটি প্রবন্ধ গ্রন্থ কৃষ্ণচরিত্র সম্পর্কে একটু দেখে নেব। কৃষ্ণচরিত্র এটার দেখুন প্রচার পত্রিকা কিন্তু প্রকাশিত, তাহলে একমাত্র পেলাম যেটা হচ্ছে প্রচার পত্রিকায় প্রকাশিত এবং কোথায় কত এগুলো একটু আপনারা একটু দেখে নিতে পারেন। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তবে এখানে যেটা জানিয়ে রাখি যে 1892 খ্রিস্টাব্দে কিন্তু এটি সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে। এরপর আমরা দেখুন যেটা দেখব সেটা হচ্ছে গ্রন্থকারে প্রকাশ। তাহলে কৃষ্ণচরিত 1866 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র কৃষ্ণচরিত প্রথম ভাগ নাম দিয়ে গ্রন্থাকারে প্রকাশ করছেন, আর 1892 খ্রিস্টাব্দে কিন্তু কৃষ্ণচরিত পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশিত হচ্ছে। আর বঙ্কিমচন্দ্র জীবিতকালে কিন্তু দুটি সংস্করণ প্রকাশিত হচ্ছে এবং এই গ্রন্থের পরিপূরক গ্রন্থ হলো ধর্মতত্ত্ব। আর রবীন্দ্রনাথ ঠাকুর 1301 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় এই প্রবন্ধ গ্রন্থের আলোচনা স্বরূপ কৃষ্ণ চরিত্র প্রবন্ধটি লিখেছেন। তাহলে এখানে অনেকগুলো আমরা তথ্য পেলাম। এটা হচ্ছে প্রথম পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হচ্ছে, এর লেখকের জীবিতকালে দুটি সংস্করণ এবং এটি কিন্তু দেখুন ধর্মতত্ত্ব গ্রন্থের পরিপূরক গ্রন্থ এবং এটি সম্পর্কে এই গ্রন্থ সম্পর্কে রবীন্দ্রনাথ একটি কিন্তু সাধনা পত্রিকায় প্রবন্ধ লিখছেন এবং কৃষ্ণচরিত্র নামে। কৃষ্ণচরিত্র প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র রামচন্দ্র মিত্র ছদ্মনামে লেখেন। অলরেডি আমি প্রথমেই জানিয়েছি সেটা। তারপরে দেখুন খণ্ড সংখ্যা অর্থাৎ কৃষ্ণচরিত্রের খণ্ড সংখ্যা নিয়ে একটু দেখে নিই আমরা। 7টি খণ্ড, তার মধ্যে প্রথম খণ্ডের নাম দেখুন উপক্রমণিকা, যেটি 17টি আছে। দ্বিতীয় খণ্ড আমরা একটু দেখে নেব। দ্বিতীয় খণ্ড দেখুন বৃন্দাবন নাম, তৃতীয় খণ্ড তার নাম হচ্ছে মথুরা দ্বারকা, আর চতুর্থ খণ্ড নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ, আর পঞ্চম খণ্ড পল্লব, আর একটা ষষ্ঠ হচ্ছে কুরুক্ষেত্র এবং সপ্তম হচ্ছে প্রভাস। তাহলে এখানে আমি যেটা বললাম যে প্রত্যেকটা খণ্ডের কিন্তু নামগুলো একটু দেখুন। বঙ্কিমচন্দ্রের ধর্ম ও দর্শন চিন্তার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় কৃষ্ণচরিত্র গ্রন্থে। আর 1876 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের বিবিধ সমালোচন গ্রন্থে প্রথম কৃষ্ণচরিত্র নামক প্রবন্ধ প্রকাশিত হয়, কিন্তু বিবিধ প্রবন্ধ প্রকাশের সময় প্রবন্ধটি পরিত্যক্ত হয়। এরপর যে তত্ত্বটি বলব সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। দেখুন এই কৃষ্ণচরিত্র সম্পর্কে প্রথম বিস্তারিত আলোচনা করছেন কে? হীরেন্দ্রনাথ দত্ত তার দার্শনিক বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধ গ্রন্থে। কিন্তু দেখুন পরবর্তী আরেকটি রচনা ধর্মতত্ত্ব এবং এটি কিন্তু নবজীবন পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং কার? অক্ষয়চন্দ্র সম্পাদিত। বাকি তথ্যগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। আর গ্রন্থকারের প্রকাশ 1888 খ্রিস্টাব্দে। আর এই গ্রন্থটির অপর নাম কিন্তু দেখুন অপর নাম পাওয়া যাচ্ছে অনুশীলন, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষায় আসে। দ্বিতীয় সংস্করণ 1894 খ্রিস্টাব্দে বঙ্কিমের মৃত্যুর অব্যবহিত পরে ধর্মতত্ত্ব এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। গঠন গ্রন্থটিতে মোট উপসংহার সহ 28টি অধ্যায় আছে এবং প্রত্যেকটি অধ্যায়ে পৃথক নামকরণ আছে। এছাড়াও গ্রন্থের শেষে 4টি কুরুপত্র সংযুক্ত হয়েছে। বিষয় কি? ধর্ম জিজ্ঞাসা, মনুষ্য তত্ত্ব, অনুশীলন, আর সুখ, ভক্তি, প্রীতি, দয়া ইত্যাদি। আর প্রাসঙ্গিক তথ্যগুলো কি দেখুন, প্রথম ভাগে তিনি মূলত অনুশীলন তত্ত্ব নিয়ে আলোচনা করতে চেয়েছেন আর বঙ্কিম বলেছেন যে এই গ্রন্থের প্রথম 10 অধ্যায় ভূমিকাস্বরূপ এবং 11তম অধ্যায় অনুশীলন তত্ত্ব এর প্রধান কথা ব্যক্ত হয়েছে। এখানে যে জিনিসটা আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু অনেকগুলো বিষয়গুলো আসবে। সেটা হচ্ছে দেখুন সমালোচকদের মন্তব্য, এখানে একটা জিনিস ভুল রয়েছে, এখানে দার্শনিক কিন্তু বঙ্কিমচন্দ্র হবে। হ্যাঁ, তাহলে বঙ্কিমচন্দ্রে দেখুন এই এরা কি বলছেন, প্রাবন্ধিক মানে বঙ্কিমচন্দ্রের সর্বোত্তম দার্শনিক অবদান তাহার ধর্মতত্ত্ব। হীরেন্দ্রনাথ দত্ত তার দার্শনিক বঙ্কিমচন্দ্র গ্রন্থে বলেছেন, এটা রবীন্দ্রনাথ আছে। এরপর শ্রীমদ্ ভাগবত গীতা দেখুন গ্রন্থকারের প্রকাশ
1 নভেম্বর 1902 অর্থাৎ 1 নভেম্বর পত্রিকা প্রকাশ, বেশিরভাগ প্রবন্ধ প্রচার পত্রিকায়। আর ভূমিকা বঙ্কিমচন্দ্র গ্রন্থটি ভূমিকা লিখছেন 1293 বঙ্গাব্দে, আর অধ্যায় 4টি। আর এরপরে দেবদত্ত ও হিন্দু ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। দেখুন এখান থেকে অনেকগুলো তথ্য, এটি কিন্তু মোট প্রবন্ধের সংখ্যা কিন্তু 16টি। গ্রন্থকারীর নামকরণ সজনীকান্ত দাস করছেন এবং এই গ্রন্থটি বঙ্কিমচন্দ্রের জীবিতকালে প্রকাশিত হচ্ছে না। আর এই প্রবন্ধের ম্যাক্সিমাম প্রবন্ধ কিন্তু প্রচার পত্রিকায়, আর সাহিত্য পরিষদ সংস্করণে এটি প্রথম প্রকাশিত হয়। এবং প্রত্যেকটি প্রবন্ধের আলাদা আলাদা নামকরণ আছে। এবং এই প্রবন্ধ গ্রন্থে প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শন চিন্তার সমন্বয়ে এক নব্য হিন্দু দর্শনের আদর্শ বঙ্কিম তুলে ধরেছেন। এখানে আপনাদের একটা জানিয়ে রাখি, দেখুন শেষ দিকে কিন্তু যত রচনা কিন্তু সব কিন্তু প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেখুন একমাত্র কিন্তু বঙ্কিমচন্দ্রের উপন্যাস সীতারাম, সেটা কিন্তু এখানেই কিন্তু প্রকাশিত হয়েছে প্রচার পত্রিকায়। ঠিক সেই রকম বঙ্কিমচন্দ্রের শেষকালে যত রচনা সব কিন্তু এই পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আর নবজীবনে 2-4টে অলরেডি এই বিষয়ে একটা ভিডিও আমার রয়েছে, যে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা ছাড়া আর কোন কোন পত্রিকায় কী কী রচনা লিখেছেন সেই নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও আছে। আপনারা বঙ্কিমচন্দ্র যে প্লেলিস্ট সেখানে ফলো করতে পারেন। আরেকটা হচ্ছে রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী। এটি কিন্তু দেখুন প্রকাশকাল 1877, আর এটি দীনবন্ধু মিত্রের জীবনকেন্দ্রিক রচিত প্রবন্ধ গ্রন্থ। আরও 2-4টে তথ্য একটু দেখে নিই। দেখুন দুর্গা প্রবন্ধটি জন মিওরের সংগ্রহ, সংস্কৃত টেক্সট অবলম্বনে রচিত। আর প্রকৃত এবং অতি প্রকৃত প্রবন্ধটি রামচন্দ্র মুখোপাধ্যায়ের দানবদলন গ্রন্থের সমালোচনার অংশ বিশেষ। আর বাকি দুটো তথ্য অলরেডি পূর্বেই আমি জানিয়েছি, যেহেতু রামচন্দ্র ছদ্মনামে তিনি কী লিখেছেন। মোটামুটি এই ছিল আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। পরবর্তী আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর কি বিষয় হবে সেটা অলরেডি আমি জানিয়ে রাখি। তবে আপনাদের জানিয়ে রাখি যে বঙ্কিমচন্দ্র নিয়ে যে বিস্তারিত আলোচনা অলরেডি আমার রয়েছে উপন্যাস নিয়ে 3টি অধ্যায়, সেগুলো কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের যথেষ্ট কাজে আসবে বলে আমার বিশ্বাস। তো যাই হোক, এখানে শেষ করছি। ধন্যবাদ।